আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গত শুক্রবারের লিখিত যে প্রশ্ন ছিল তার প্রথম প্রশ্নটা ছিল কেস ডায়েরি কাকে বলে? কেস ডায়েরি কাকে বলে? কেস ডায়েরি কে লিখতে পারেন? কেস ডায়েরি কে দেখতে পারেন? কেস ডায়েরি কে তলব করতে পারেন? বিস্তারিত আলোচনা করুন। কেস ডায়েরি ফৌজদারি কার্যবিধি আইনের ১৭২ ধারা, পিআরবি ২৬৩, ২৬৪ বিধি মোতাবেক তদন্তকারী পুলিশ অফিসার কোনো মামলার তদন্তকালে তদন্ত শুরু থেকে তদন্তের শেষ পর্যন্ত আর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা পর্যন্ত, তদন্ত কখন আরম্ভ হলো, তদন্ত কার্যক্রম কখন শেষ হলো, তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে কোথায় কোথায় পরিদর্শন করলেন, কোথায় কোথায় গেলেন, কোথায় কোথায় সাক্ষ্য নিলেন, সাক্ষী নিলেন, এসব বিষয় প্রভৃতি বিষয়গুলো বিপি ফর্ম নং 38 মোতাবেক যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন তাকেই কেস ডায়েরি বলে। তাহলে কেস ডায়েরি বলতে কি বোঝায়? ফৌজদারি কার্যবিধি আইনের ১৭২ ধারা। আর পিআরবি, পিআরবি হলো ৬৮ বিধি, ২৬৩, ২৬৪ বিধি এবং ৪৪২ বিধি মোতাবেক ৪৪২ ফৌজদারি কার্যবিধির ১৭২ ধারা। আর পিআরবি আছে চারটি: ৬৮, ২৬৩, ২৬৪ আর ৪৪২ বিধি মোতাবেক কোনো মামলার তদন্তকালে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শুরু থেকে মামলা তদন্তের শেষ পর্যন্ত অথবা মামলা তদন্তের ফলাফল আদালতে দাখিল না করা পর্যন্ত তিনি তদন্ত কখন শুরু করলেন, অপরাধের সংবাদ কখন থানায় আসলো, কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, অপরাধের তদন্ত তিনি কোথায় করলেন, কোথায় কোথায় তদন্ত করলেন, কোথায় কোথায় সাক্ষ্য গ্রহণ করলেন, কে কে সাক্ষ্য দিল, এই প্রভৃতি বিষয় যে বিপি ফর্ম নং 38 মোতাবেক যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন তাকেই কেস ডায়েরি বা সিডি বা মামলার তদন্ত সম্বলিত ডায়েরি বলা হয়। তাহলে কেস ডায়েরি বলতে কি বোঝায়? কেস ডায়েরি বলতে বোঝায় ১৭২ ধারা অনুযায়ী, সিআরপিসি ১৭২ ধারা, পিআরবি ৬৮, ৩৬৩, ২৬৪ আর ৪৪২ বিধি মোতাবেক মামলা তদন্তের শুরু থেকে, অর্থাৎ তদন্তর শুরু থেকে অপরাধের সংবাদটি যখন আসে বা আদালত কর্তৃক অপরাধের তদন্তর আদেশ যখন আসে, সেই আদেশ অথবা এই সংবাদ আসার পর থেকে মামলা তদন্তকারী কর্মকর্তা যে সকল কার্যক্রম সম্পন্ন করেন, মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা পর্যন্ত, আদালতে এই তদন্ত শুরু থেকে তদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করা পর্যন্ত যে সকল কার্যক্রম পালন করেন, এই প্রত্যেকটি কার্যক্রম বিপি ফর্ম নং 38 মোতাবেক যে ডায়েরিতে লিপিবদ্ধ করেন তাকে কেস ডায়েরি বলা হয় বা সিডি বলা হয়। সিডি অর্থাৎ কেস ডায়েরি, সিতে কেস, ডিতে ডায়েরি, কেস ডায়েরি। তাহলে কেস ডায়েরি কত? ফৌজদারি কার্যবিধি ১৭২ ধারা, পিআরবি ৬৮, ২৬৩, ২৬৪, ৪৪২ বিধি। এই কেস ডায়েরি কে লিপিবদ্ধ করতে পারেন? কেস ডায়েরি কে লিপিবদ্ধ করতে পারেন? আসলে কেস ডায়েরি লিপিবদ্ধ করার দায়িত্ব কার? কেস ডায়েরি লিপিবদ্ধ করার দায়িত্ব মামলা তদন্তকারী কর্মকর্তার, কারণ মামলা তদন্ত করাকালে এই কেস ডায়েরি লিপিবদ্ধ করা হয়। যেহেতু মামলা তদন্তকালে এই কেস ডায়েরি লিপিবদ্ধ করা হয়, সেহেতু মামলা তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হলো কেস ডায়েরি লিপিবদ্ধ করা, অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা কেস ডায়েরি লিপিবদ্ধ করে থাকেন। অন্য কোনো কর্মকর্তার এই কেস ডায়েরি লিপিবদ্ধ করার মতো কোনো পরিস্থিতি থাকে না, কারণ অন্য কোনো কর্মকর্তা তদন্তে যায় না, তিনি সাক্ষীদের সাক্ষ্য নেয় না, তার কাছে অপরাধ সম্পর্কে কেউ খবরও দেয় না, অপরাধ সম্পর্কে খবর কেউ নিতেও যায় না, অথবা যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্তের ক্ষেত্রে, অথবা কোনো স্থান যদি পরিদর্শন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা পরিদর্শন করেন, অন্য কোনো কর্মকর্তা পরিদর্শন করেন না, অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পরিদর্শন করেন না। বিধায় এই মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে এই কেস ডায়েরি লিপিবদ্ধ করবেন এবং এই কেস ডায়েরি লিপিবদ্ধ করার দায়িত্ব মামলা তদন্তকারী কর্মকর্তা। তাহলে কেস ডায়েরি কে লিখতে পারেন? মামলা তদন্তকারী কর্মকর্তা। কেস ডায়েরি কে দেখতে পারেন? পিআরবি ৬৮ বিধি মোতাবেক, পিআরবি ৬৮ বিধি মোতাবেক মামলা তদন্তকারী কর্মকর্তা নিজে দেখতে পারেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখতে পারেন, অথবা ঊর্ধ্বতন কোনো পুলিশ অফিসার দেখতে পারেন, পুলিশ সুপার মহোদয় দেখতে পারেন। পুলিশ সুপার মহোদয়ের অফিসে কর্মরত কেরানি অথবা প্রধান সহকারী বা পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর যে কোনো ব্যক্তি এই কেস ডায়েরি দেখতে পারেন। কেস ডায়েরি কোর্ট অফিসার দেখতে পারেন, কারণ কেস ডায়েরি কোর্টে প্রেরণ করা হয়, সেক্ষেত্রে কোর্ট অফিসার এই কেস ডায়েরি দেখতে পারেন। কোর্ট অফিসার আর এই কেস ডায়েরি কে তলব করতে পারেন? কেস ডায়েরি আদালত তলব করতে পারেন। কে তলব করতে পারেন? আদালত। আদালত এই কেস ডায়েরি তলব করতে পারেন। আবার যদি কখনো প্রশ্ন হয় মামলার কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকতে হয় মামলার কেস ডায়েরিতে, অর্থাৎ একটা কেস ডায়েরি যখন লেখা হয় বা মামলা তদন্তকারী কর্মকর্তা যখন কোনো মামলা তদন্ত করেন বা তদন্ত করতে থাকেন, তখন তিনি কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ করেন। কেস ডায়েরিতে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়, অর্থাৎ ঘটনাস্থলের বিবরণ উল্লেখ করতে হয়। যে জায়গায় ঘটনা সংঘটিত হয়েছে অথবা অপরাধ সংঘটিত হয়েছে, সেই অপরাধের ঘটনাস্থলের বিবরণটা উল্লেখ করতে হয়। ঘটনার তারিখ ও সময় কেস ডায়েরিতে উল্লেখ করতে হয়। তাহলে কেস ডায়েরিতে কি উল্লেখ করতে হয়? ঘটনার স্থান, যেখানে ঘটনাটা ঘটছে সে ঘটনার স্থান উল্লেখ করতে হয়। ঘটনার দিন, তারিখ, সময় উল্লেখ করতে হয়। আর ওই ঘটনার অপরাধ যে দিন ঘটছে আর মামলা কবে রুজু হয়েছে, মামলা রুজুর তারিখ ও সময় উল্লেখ করতে হয়। কোথায় উল্লেখ করতে হয়? কেস ডায়েরিতে উল্লেখ করতে হয়। দেখা গেল ঘটনা ঘটছে 20 তারিখ, মামলা রুজু হয়েছে 21 তারিখ। এখন ঘটনা কবে ঘটছে সেটা উল্লেখ করতে হবে, আর মামলা কবে রুজু করা হয়েছে সে বিষয়টাও উল্লেখ করতে হবে। কে উল্লেখ করবেন? মামলা তদন্তকারী কর্মকর্তা। কোথায় উল্লেখ করবেন? তার কেস ডায়েরিতে। মামলা রুজুকারী অফিসারের নাম ও পদবি উল্লেখ করতে হয়, অর্থাৎ কে মামলা রুজু করছেন সেই অফিসারের নাম ও পদবি উল্লেখ করতে হয়। মামলা তদন্তকারী কর্মকর্তার নাম ও পদবি উল্লেখ করতে হয়। মামলা তদন্ত কি করতেছেন সেই কর্মকর্তার নাম ও পদবি উল্লেখ করতে হয়। ঘটনাস্থলে পৌঁছাইছিল কিনা, পৌঁছানোর তারিখ ও সময় উল্লেখ করতে হয়। অভিযুক্ত ব্যক্তিদের নাম ঠিকানা উল্লেখ করতে হয়, অর্থাৎ কারা কারা অভিযুক্ত সে সকল ব্যক্তির নাম ঠিকানা এই কেস ডায়েরিতে উল্লেখ করতে হয়। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, কি অপরাধ ঘটছে সেই অপরাধের সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করতে হয়। এজাহার প্রাপ্তি ও পর্যালোচনার বিষয় উল্লেখ করতে হয়। থানার রেকর্ডপত্র ও পূর্ববর্তী অপরাধের পর্যালোচনা ও নোট উল্লেখ করতে হয়। ঘটনাস্থলে পৌঁছানো, পরিদর্শন সংক্রান্ত নোট, বাদীকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা, সূচিপত্র, খসড়া, মানচিত্র অঙ্কন এগুলো বিষয় কেস ডায়েরিতে উল্লেখ করতে হয়। যদি কোনো মালামাল জব্দ করা হয় সেই জব্দকৃত মালামালের বিবরণ উল্লেখ করতে হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যদি কোর্টে প্রেরণ করা হয় সেই প্রেরণ সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হয়। দিনের কার্যক্রম শেষে ডায়েরি বন্ধ করতে হয়। তাহলে এক কথায় বলা চলে, একজন মামলা তদন্তকারী কর্মকর্তা যখন মামলা তদন্ত করার জন্য ঘটনাস্থলে যান, এই যাওয়া থেকে শুরু করে তার ফেরত আসা পর্যন্ত সময় পর্যন্ত তিনি যে সকল কার্যক্রম পালন করেন বা যে সকল দায়িত্ব পালন করেন, প্রত্যেকটা জিনিসই এই কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হয়। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 172, পিআর বিধি 63, পিআর বিধি 64 বিধি। কেস ডায়েরির বিষয় নিয়ে আরেকটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, সে বিষয়টি হলো কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা কি, বা কেস ডায়েরি সাক্ষ্যগত মূল্য কি। আমি এর আগে বলছিলাম যখনই কোনো সাক্ষ্যগত প্রশ্ন আসবে তখনই সাক্ষ্য আইনের 9 ধারা, সাক্ষ্য আইনের 35, সাক্ষ্য আইনের 74, তারপরে সাক্ষ্য আইনের 145, সাক্ষ্য আইনের 161 এই ধারাগুলা আসবে। প্রত্যেকটা সাক্ষ্যগত মূল্যের ক্ষেত্রে এই ধারাগুলা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। তাহলে কেস ডায়েরি মূল ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 172, পিআরবি 263, পিআরবি 263 বিধি। যেহেতু ফৌজদারি কার্যবিধি আইনের 172 ধারা অনুযায়ী কেস ডায়েরি বিপি ফর্ম নং 38-এ লিপিবদ্ধ করা হয়, সেহেতু কেস ডায়েরির সাক্ষ্যগত
মূল্য আছে। কেসডারির সাক্ষ্যগত মূল্য আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 172 ধারা, পিআরবি 263, 264 বিধি। সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক আলোচনা, পর্যালোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। অর্থাৎ কেস ডায়েরিতে যে বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় সে বিষয়গুলো সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক যখনই কোনো বিষয়ের সাক্ষ্যগত মূল্য আলোচনা করবেন বা আলোচনা পড়াশোনা করবেন, প্রত্যেকটা বিষয়ে দেখবেন সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক। যদি বলেন এজাহারের বিষয়টি সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক আলোচনা পর্যালোচনা করা যায় বিধায় সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক এজাহারের গুরুত্ব অপরিসীম বা এজাহারের সাক্ষ্যগত মূল্য অপরিসীম। সেই সাথে সাক্ষ্য আইনের 35 এবং 74 ধারা মোতাবেক সরকারি দলিল হিসেবে সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে এই দলিল লিপিবদ্ধ করেন। অর্থাৎ এজাহার বলেন, কেস ডায়েরি বলেন, যা কিছুই বলেন না কেন, সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে যেহেতু এই কেস ডায়েরি অথবা এজাহার লিপিবদ্ধ করেন, সেহেতু সরকারি দলিল হিসেবে এই এজাহার অথবা কেস ডায়েরি এগুলার প্রয়োজনীয়তা এবং সাক্ষ্যগত মূল্য আছে। তাহলে সাক্ষ্য আইনের 35, 74 ধারা, সাক্ষ্য আইনের 35 ও 74 ধারা। সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক যেহেতু এই এজাহারের বিষয় বা কেস ডায়েরির বিষয়ে আলোচনা পর্যালোচনা করা যায় বা ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, এই ব্যাখ্যা বিশ্লেষণ করা বা আলোচনা পর্যালোচনা করার জন্য এজাহার বা কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য অপরিসীম বা সাক্ষ্যগত মূল্য আছে বা প্রয়োজনীয়তা আছে। আর 35 ও 74, সাক্ষ্য আইনের 35 ও 74 ধারা মোতাবেক সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে যেহেতু এই কেস ডায়েরি বা সিডি বা এজাহার, যদি এজাহারের কখনো সাক্ষ্যগত মূল্য চায় তাহলে এজাহার, সবগুলোর সাক্ষ্যগত মূল্য প্রায় সেম, একই একই জিনিস, একই ধারা, শুধু একটাই পার্থক্য নিজস্ব যে একটা ধারা আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা মোতাবেক যেহেতু এজাহার লিপিবদ্ধ করা হয় সেহেতু এজাহারের গুরুত্ব অপরিসীম। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 154, পিআরবি 243 বিধি। আর এখানে কেস ডায়েরির ক্ষেত্রে বলা যায় যেহেতু ফৌজদারি কার্যবিধি আইনের 172 ধারা অনুযায়ী এবং পিআরবি 263 ও 264 বিধি মোতাবেক লিপিবদ্ধ করা হয়, বিপি ফর্ম নং 38 লিপিবদ্ধ করা হয় বিধায় এই কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য অপরিসীম। আর ফৌজদারি সাক্ষ্য আইনের 9 ধারা মোতাবেক যেহেতু এই কেস ডায়েরি অথবা এজাহার বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণ বা আলোচনা পর্যালোচনা করা যায় বিধায় এই কেস ডায়েরির বা এজাহারের মূল্য আছে। আর একটা বিষয় দেওয়া যায় সাক্ষ্য আইনের 35 এবং সাক্ষ্য আইনের 74 ধারা মোতাবেক যেহেতু সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে এই কেস ডায়েরি বা এজাহার লিপিবদ্ধ করেন বিধায় এই কেস ডায়েরি এবং এজাহার সরকারি দলিল হিসেবে এই লেখার প্রয়োজনীয়তা আছে বা এর সাক্ষ্যগত মূল্য আছে বা এর গুরুত্ব অপরিসীম। ধারা সাক্ষ্য আইনের 35 ও 74। সাক্ষ্য আইনের 157 ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ যে যে তদন্তকারী কর্মকর্তা 157 ধারা অনুযায়ী এই কেস ডায়েরি লিপিবদ্ধ করেন, তিনি যখন আদালতে বা কোর্টে হাজির হয়ে যখন তিনি জবানবন্দি প্রদান করেন, তখন এই সমর্থনের জন্য অর্থাৎ এই কর্মকর্তার সমর্থনের জন্য কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা আছে। ধারা 157। তাহলে 157 ধারা হলো সমর্থনের জন্য। কি সমর্থন? অর্থাৎ তিনি যে তদন্তকারী কর্মকর্তা যে জবানবন্দি সমর্থনের জন্য কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা আছে, সেই কেস ডায়েরি লেখার ক্ষেত্রে তিনি কোর্টে হাজির হয়ে যে জবানবন্দি প্রদান করবেন, সেই জবানবন্দিকে সমর্থন করার জন্য এই কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য আছে। ধারা 159, ধারা 160, সাক্ষ্য আইনের 159 এবং 160 ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য আদালতে কেস ডায়েরি দেখতে পারেন বিধায় কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা বা সাক্ষ্যগত মূল্য আছে। অর্থাৎ কোনো তদন্তকারী কর্মকর্তা যখন পুরো মামলার বিষয় কোনো কেস ডায়েরি লিপিবদ্ধ করার পর তিনি সাধারণত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা অপরাধের তদন্ত করার পর পুলিশ অফিসার সাধারণত বিভিন্ন ধরনের অপরাধের তদন্ত করে থাকেন। একটা অপরাধের তদন্ত আসলে কিভাবে লিপিবদ্ধ করা হয়, কিভাবে করা হয়েছে, সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খানুভাবে যেহেতু কেস ডায়েরিতে লেখা থাকে, তিনি যখন আদালতে হাজির হয়ে জবানবন্দি প্রদান করবেন অথবা কেস ডায়েরির বিষয়ে কোনো কিছু বলবেন বা কোনো মামলার বিষয়ে যখন আদালতের উকিল বা আদালত জিজ্ঞাসা করবেন, তখন সেই বিষয়টি সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন করার জন্য তিনি কি করতে পারেন, তিনি জবানবন্দি প্রদানের পূর্বেই সেই কেস ডায়েরি একটু দেখে নিতে পারেন। তিনি আসলে কিভাবে
মামলাটি তদন্ত করছেন তার তদন্তের ধারাটা কিরকম ছিল, তদন্তের প্রসেসটা কিরকম ছিল, সেই প্রসেসটা দেখার জন্য বা জানার জন্য তিনি ওই কেস ডায়েরিটা নিজে দেখতে পারেন তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য। অর্থাৎ তার যে মাথায় জিনিসটা নাই সেই জিনিসটা দেখার জন্য তিনি কি করতে পারেন, এই কেস ডায়েরি দেখতে পারেন। সেই জন্য এই কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। তাহলে সাক্ষ্য আইনের 159-60 ধারা মোতাবেক মামলা তদন্তকারী কর্মকর্তা তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য আদালতে কেস ডায়েরি দেখতে পারেন বিধায় কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা আছে বা গুরুত্ব অপরিসীম বা সাক্ষ্যগত মূল্য বা ভিত্তি আছে। ধারা সাক্ষ্য আইনের 159 ও 160 ধারা। সাক্ষ্য আইনের 123 ও 165 ধারা মোতাবেক ফৌজদারি আদালত ন্যায় বিচারের স্বার্থে কেস ডায়েরি আদালতে তলব করতে পারেন বিধায় ন্যায় বিচারের স্বার্থে কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা ও সাক্ষ্যগত মূল্য আছে। ধারা 100 সাক্ষ্য আইনের 123 ও 165 ধারা, সাক্ষ্য আইনের 123 ও 165 ধারা। তাহলে কেস ডায়েরি সংক্রান্ত সাধারণত যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই প্রশ্নগুলাই হইতে পারে, এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা যদি থাকে সেগুলো সাধারণত এএসআই থেকে এসআই নিরস্ত্র পদোন্নতি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেন সাধারণত তাদের ক্ষেত্রে বাদ বাকি প্রশ্নগুলা আসার সম্ভাবনা আছে। এখানে আরো প্রশ্ন আসতে পারে যে ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী কেস ডায়েরি দেখতে পারেন, অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী কখন কেস ডায়েরি দেখতে পারেন। এখানে 68 ধারায় বলা আছে আর পিআরবি 68 বিধিতে বলা আছে পুলিশ সংক্রান্ত বিভিন্ন অফিসার যারা আছেন তদন্তকারী কর্মকর্তা থেকে অপর যে কোনো অফিসার অথবা পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি এই কেস ডায়েরি দেখতে পারেন। এই কেস ডায়েরি আদালত তলব করতে পারেন। এই কেস ডায়েরি আদালতে হাজির হওয়ার পর মামলা তদন্তকারী কর্মকর্তা তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য কেস ডায়েরি দেখতে পারেন। কেস ডায়েরি আদালতও দেখতে পারেন, ম্যাজিস্ট্রেটও দেখতে পারেন। কেস ডায়েরি যেহেতু একটি গোপনীয় দলিল সেহেতু অন্য কোনো ব্যক্তি এই কেস ডায়েরি দেখতে পারেন না। কিন্তু এই কেস ডায়েরি সাক্ষ্য আইনের 161 ধারা অনুযায়ী যদি বিবাদী পক্ষের উকিল সাক্ষ্য আইনের 159-60 ধারা মোতাবেক সাক্ষী হিসেবে যেসব দলিলাদি দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করেন, বিরুদ্ধ পক্ষ অর্থাৎ বিবাদী পক্ষ যদি দাবি করে বা আসামি পক্ষ যদি দাবি করে তাহলে সাক্ষ্য আইনের 161 ধারা মোতাবেক সেই দলিলাদি দেখতে পারেন। কখন দেখতে পারেন? যখন বাদীপক্ষ বা বাদীপক্ষের উকিল বা বাদীপক্ষের সাক্ষী বা মামলা তদন্তকারী কর্মকর্তা যখন স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য এই কেস ডায়েরি দেখতে পারেন তখন আসামি পক্ষ এই কেস ডায়েরি দেখতে পারেন। কখন দেখতে পারেন? যখন মামলা তদন্তকারী কর্মকর্তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য বা সাক্ষীরা যে সাক্ষ্য দিচ্ছে সেই বিষয়টি দেখার জন্য যখন তারা কেস ডায়েরি দেখতে পারেন ঠিক তখনই পারেন, তার আগে আসামি পক্ষ এই কেস ডায়েরি দেখতে পারেন না। তাহলে সাক্ষ্য আইনের 161 ধারা মোতাবেক আসামি পক্ষ এই কেস ডায়েরি দেখতে পারেন। ধারা সাক্ষ্য আইনের 161 ধারা। বোঝা গেল না? বুঝতে কোথাও সমস্যা হয়? কেস ডায়েরি বোঝা গেল স্যার। কেস ডায়েরি সংক্রান্ত প্রশ্ন এইগুলাই, এর বাইরে আসার সম্ভাবনা আর নাই। যতটুকু আছে ততটুকু ইনশাল্লাহ বলে দিলাম। এখন 2 নাম্বার প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার সমন দিতে পারেন? অর্থাৎ পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সমন দিতে পারেন বা সমন দেওয়ার অধিকারী, অথবা কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার লিখিত আদেশ দিতে পারেন, সমন বা হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 94 কি বলা হয়েছে? যদি ম্যাজিস্ট্রেট বা আদালত বা বিচারক অথবা মামলা তদন্তকারী অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো মামলার তদন্তকালে বা অনুসন্ধানকালে বা বিচারকালে যদি জানতে পারেন বা বুঝতে পারেন যে মামলা সংশ্লিষ্ট কোনো তথ্য কোনো ব্যক্তির নিকট আছে এবং সেই তথ্য দলিল বা পার্সেল কোনো ব্যক্তির নিকট যদি থাকে তাহলে ম্যাজিস্ট্রেট বা বিচারক বা আদালত অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মামলার সংশ্লিষ্ট সেই তথ্য, বস্তু বা পার্সেল ওই ব্যক্তিকে হাজির করার জন্য লিখিতভাবে আদেশ বা সমন দিতে পারেন। ধারা 94, ধারা 94 এর 1, ধারা 94 এর 1। তাহলে পুলিশ অফিসার 94 এর 1 ধারা অনুযায়ী কোন ক্ষেত্রে মামলা সংশ্লিষ্ট কোনো বস্তু, দলিল বা পার্সেল হাজির করার জন্য লিখিতভাবে সমন দিতে পারেন বা আদেশ দিতে পারেন। তাহলে ধারা একটা গেল, ধারা 94। ধারা 103 এর 1, 103 এর 1, পুলিশ অফিসার যদি কোথাও তল্লাশি করতে যান, সেখানে তল্লাশি করার জন্য অবশ্যই 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে। এখানে কাদেরকে সাক্ষী হিসেবে ডাকতে হবে? স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে, যাদের নাম ধাম আছে, যাদের পরিচিতি আছে, যাদের মানুষ ভালো জানে, যাদের কোনো দুর্নাম নাই, এরূপ স্বনামধন্য 2 জন বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে। এখানে যদি তাদেরকে সাক্ষী হিসেবে ডাকার পর তারা যদি আসতে যদি রাজি না হয়, তাহলে পুলিশ অফিসার লিখিত আদেশ দ্বারা বা সমন দ্বারা তাদেরকে হাজির হওয়ার জন্য আদেশ দিতে পারেন। ধারা 103 এর 1, ধারা 103 এর 1। তাহলে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারা। এখন ধারা 160, 160 ধারা কি বলা আছে? মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মামলা তদন্তকালে জানতে পারেন মামলার অপরাধ সংশ্লিষ্ট বিষয় কোনো ব্যক্তি জানেন বা অবগত আছে, সে ব্যক্তি যদি তার নিজ থানা এলাকার হয় অথবা অন্য কোনো থানা এলাকার হয়, তাহলে ওই ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে আদেশ দিতে পারেন। ধারা 160, ধারা 160। তাহলে ধারা 94-তে কোন ক্ষেত্রে পুলিশ অফিসার সমন দিতে পারেন? ধারা 94-তে মামলা সংশ্লিষ্ট কোনো বস্তু, পার্সেল বা কোনো দ্রব্য বা কোনো বস্তু, জিনিস বা হাজির করার জন্য সমন দিতে পারেন। 103-এর 1 ধারায় সাক্ষী হওয়ার জন্য, তল্লাশির ক্ষেত্রে সাক্ষী হওয়ার জন্য সমন দিতে পারেন। ধারা 160-এ কোনো অপরাধের বিষয় সাক্ষী হওয়ার জন্য সমন দিতে পারেন। ধারা 160। আর গত দিনে পড়ছিলাম ধারা 175, 175-এ কি বলা আছে? অপমৃত্যু সম্পর্কে জানে, অপমৃত্যু সম্পর্কে জানে এরূপ 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য ডাকা যেতে পারে। ধারা 175, ধারা 175। তাহলে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সাক্ষী রাখতে পারেন বা কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সমন দিতে পারেন? ধারা 94-তে পারেন, ধারা 103-এ পারেন, ধারা 160 ধারা মোতাবেক পারেন, ধারা 175 মোতাবেক লিখিতভাবে আদেশ দিতে পারেন বা সমন ইস্যু করতে পারেন। ধারা 175 ক্লিয়ার? বোঝা যায় না বুঝতে কোনো সমস্যা হয়? বোঝা যায় স্যার, সমস্যা নেই। স্যার আমি যে লিখে দিছিলাম, দেখছিলেন নাকি ওটা? হ্যাঁ দেখছি, আপনি যেটা লিখছেন সেটা আমি দেখছি, আপনার লেখা ঠিক আছে। মানে আমি আমি পরীক্ষাগুলো নিতেছি কি জন্য, যে সবাই যদি কষ্ট করে যদি একটু প্রয়োজন পড়লে একটু ধারাগুলোও যদি আমাকে লেখা দেয় যে এই ধারায় এই কাজগুলা করা যায়, তাও মনে করেন যে মানে ভালো হয় আর কি। এখন কেউ লিখতেই চায় না, এখন কিভাবে আমি লেখাবো? যদি একটু লিখতো যে এইভাবে 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 হয়, এগুলা হয়, ঠিক আছে, তাও তো জিনিসটা ভালো লাগে, যে আসলে এই ধারা অনুযায়ী একজন সাক্ষী ডাকা যায়। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো সময় যে কোনো দিন পরীক্ষায় দিয়ে দিতে পারে। কথা বুঝতে পারছেন? যে কোনো সময় এই প্রশ্নগুলা দিয়ে দিতে পারে। 94 ধারা, 103 ধারা মোতাবেক সাক্ষী হওয়ার জন্য সমন দিতে পারেন। তারপর 160 ধারা মোতাবেক অপরাধের বিষয় সম্পর্কে জানে রূপ ব্যক্তিকে সমন দিতে পারেন। 4টি ক্ষেত্রে, মোট 4টি ক্ষেত্রগুলো কি কি? অপরাধের কোনো বিষয়বস্তু আছে, কোনো পার্সেল আছে, কোনো জিনিস আছে, অপরাধ সংশ্লিষ্ট কোনো জিনিস আছে, সেই জিনিস হাজির করার জন্য সমন দিতে পারেন। তল্লাশির ক্ষেত্রে সাক্ষী হওয়ার জন্য সমন দিতে পারেন। কোনো অপরাধের বিষয়ে জানে, সে বিষয়ে যদি জানে তাহলে অপরাধের বিষয়ে সাক্ষী হওয়ার জন্য সমন দিতে পারেন। তারপর লাস্টেরটা কি? লাস্টেরটা 175 ধারা অনুযায়ী
174 ধারা অনুযায়ী 174 ধারা অনুযায়ী অপমৃত্যুর ক্ষেত্রে, অর্থাৎ অপমৃত্যুর বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তিকে, যে ব্যক্তি এই সম্পর্কে জানে বা অবগত আছে বা অবহিত আছে, তাকে লিখিত আদেশ দ্বারা তলব করতে পারেন। কে করতে পারেন? পুলিশ অফিসার করতে পারেন। ধারা 94, ধারা 103, ধারা 160, ধারা 175, এই 4টা ধারা অনুযায়ী পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করতে পারেন, বা লিখিত আদেশ দিতে পারেন, বা সমন ইস্যু করতে পারেন। তাহলে ধারা 94, ধারা 103, ধারা 160, ধারা 175 বুঝতে কোনো সমস্যা হয়? না স্যার, সমস্যা নাই। আরেকটা কি প্রশ্ন ছিল? আরেকটা প্রশ্ন কি ছিল? পুলিশ রিপোর্ট কাকে বলে? পুলিশ রিপোর্ট কত প্রকার? বিস্তারিত আলোচনা করুন। আদালতে সাক্ষী হাজির করার দায়িত্ব কার? পুলিশ রিপোর্ট না? 173। পুলিশ পাঁচ রিপোর্ট প্রকার। ফৌজদারি কার্যবিধি আইনের 173 ধারা, 173 ধারা। আর পিআরবি কত? পিআরবি 272 ও 275 বিধি। 272 বিধিতে বলা আছে চার্জশিট, অর্থাৎ কোনো অপরাধের, প্রথমে পুলিশ রিপোর্টটা বলি। আসলে পুলিশ রিপোর্টটা কি? পুলিশ রিপোর্টটা হলো মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করে তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত, যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার পর আদালতে যে প্রতিবেদনটা দাখিল করেন তাকেই পুলিশ রিপোর্ট বলে। পুলিশ রিপোর্টটা হলো দুই প্রকার। একটা হলো অভিযোগপত্র বা চার্জশিট, একটা হলো অভিযোগপত্র বা চার্জশিট। আর দ্বিতীয় বিষয়টি হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। এখন মামলা তদন্তকারী কর্মকর্তা এই মামলা তদন্ত শেষে যে প্রতিবেদন দাখিল করেন তাকেই বলা হয় পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট দুই প্রকার: চার্জশিট বা অভিযোগপত্র, এবং ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। এখন চার্জশিট বলতে কি বোঝায়? চার্জশিটটা আসলে কখন দাখিল করা হয়, বা চার্জশিট কেন দাখিল করা হয়? চার্জশিট দাখিল কেন করা হয়? চার্জশিট তখনই দাখিল করা হয় যখন মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করার পর পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পান, তখন অপরাধের বিচার করার জন্য মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন আকারে যে রিপোর্টটি আদালতে প্রেরণ করেন তাকেই অভিযোগপত্র বা চার্জশিট বলে। আর ফাইনাল রিপোর্টটা কেন বলা হয়? ফাইনাল রিপোর্টটা হলো যখন মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করার পর মামলা তদন্ত করে কোনো সাক্ষ্য প্রমাণ পায় না, অর্থাৎ অপরাধ যে ঘটছে বা অপরাধ যে সংঘটিত হয়েছে সেই বিষয়ে যখন কোনো সাক্ষ্য প্রমাণ না পায়, তখন তিনি ফাইনাল রিপোর্ট দাখিল করেন পিআরবি 275 বিধি মোতাবেক। পিআরবি 275 বিধি। তাহলে চার্জশিট বা অভিযোগপত্র বলতে কি বোঝায়? মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করার পর যদি মামলার অপরাধ যে সংঘটিত হয়েছে সে বিষয়ে যদি সাক্ষ্য প্রমাণ পান, তাহলে তিনি যে প্রতিবেদন দাখিল করেন তাকেই অভিযোগপত্র বা চার্জশিট বলে। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 173, পিআরবি 272 বিধি। আর ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন বলতে কি বোঝায়? মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করে যদি অপরাধের বিষয়ে সাক্ষ্য প্রমাণ যদি না পান, তাহলে তিনি যে প্রতিবেদন দাখিল করেন তাকেই কি বলা হয়? চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট বলা হয়। ফৌজদারি কার্যবিধি আইনের 173 ধারা, পিআরবি 275 বিধি। পিআরবি 275 বিধি। তাহলে তাহলে পুলিশ রিপোর্ট কাকে বলে? পুলিশ রিপোর্ট কত প্রকার? দুই প্রকার: চার্জশিট বা অভিযোগপত্র, ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। আর বিস্তারিত আলোচনা হলো ফাইনাল রিপোর্টটা আবার 5 প্রকার। ফাইনাল রিপোর্ট 5 প্রকার: ফাইনাল রিপোর্ট সত্য, ফাইনাল রিপোর্ট মিথ্যা, ফাইনাল রিপোর্ট তথ্যগত ভুল, ফাইনাল রিপোর্ট আইনগত ভুল, ফাইনাল রিপোর্ট
আমলের অযোগ্য বা অধর্তব্য অপরাধ। আদালতে সাক্ষী হাজির করার দায়িত্ব কার? ধারা কত বলতে পারবেন কে? বলেন, আদালতে সাক্ষী হাজির করার দায়িত্ব কার? দায়িত্ব থাকলো ওসির দায়িত্বে, দাঁড়া মনে নেই। ওসির বা পুলিশ অফিসারের। ফৌজদারি কার্যবিধি আইনে ধারা কত? ধারা 171-2। 171 একে বলা হয়েছে ফরিয়াদি বা বাদী এবং সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না। কিন্তু ওই বাদী ফরিয়াদি যদি আদালতে হাজির হতে যদি অস্বীকার করে অথবা মুচলেকা দিতে যদি অস্বীকার করে ফৌজদারি কার্যবিধি আইনের 170 ধারা মোতাবেক, তখন ওই বাদী বা ফরিয়াদিকে বা সাক্ষীকে পুলিশ অফিসার আটক করে আদালতে হাজির করতে পারেন এবং আদালতের শুনানি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই বাদী বা ফরিয়াদিকে হাজির রাখার জন্য বা আটক রাখার জন্য আদেশ দিতে পারেন। কে দিতে পারেন? আদালত দিতে পারেন। আর দিয়ে বলা হয়েছে পুলিশ অফিসার ওই বাদী বা ফরিয়াদিকে আদালতে হাজির করার জন্য কি থাকবেন? দায়ী থাকবেন। যদি ওই বাদী অথবা সাক্ষী যদি আদালতে হাজির না হয়, তার জন্য দায়ী কে থাকবেন? পুলিশ অফিসার থাকবেন। পুলিশ অফিসার বলতে এখানে থানার অফিসার। থানার অফিসার যারা থাকবেন তারা দায়ী থাকবেন, থানার অফিসার ইনচার্জ। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 171-2 ধারা অনুযায়ী পুলিশ অফিসার বাদী বা ফরিয়াদিকে আদালতে হাজির করার জন্য দায়ী থাকবেন। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 171-2 ধারা, 2 উপধারা। তাহলে প্রশ্ন যে 3টা ছিল, প্রশ্ন 3টা বুঝতে কারো কোনো সমস্যা আছে? প্রশ্ন বুঝতে কারো কোনো সমস্যা আছে? বুঝতে কোনো সমস্যা হয়? কোথাও বুঝতে হয়? কথা বলেন। আজকে আর ইনশাল্লাহ রিভাইজ করব না, আমরা নতুন কিছু ধারার আলোচনা করব। গত দিন পর্যন্ত ধারা 175 পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে ইনশাল্লাহ আমরা নতুন কিছু ধারা আলোচনা করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধারা 176। ধারা 176। 176 ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ সম্পর্কে ইনকোয়ারি বা অনুসন্ধান। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ সম্পর্কে ইনকোয়ারি বা অনুসন্ধান। ম্যাজিস্ট্রেট মৃত্যুর কারণ জানার জন্য, কি কারণে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর কারণ জানার জন্য অনুসন্ধান করতে পারেন। কে করতে পারেন? ম্যাজিস্ট্রেট করতে পারেন। ম্যাজিস্ট্রেট কোন সময় করতে পারেন? ধারা 176-1। ধারা 176-1। 176-1 ধারায় বলা হয়েছে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট মৃত্যুর কারণ সম্পর্কে সুরতহাল রিপোর্ট তৈরি করবেন। তাহলে পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, যদি কোনো ব্যক্তি বলতে যদি কোনো আসামির মৃত্যু হয়, পুলিশ হেফাজতে তো কোনো আসামি থাকতে পারে, আসামি থাকতে পারে, আসামি ছাড়া তো অন্য কোনো ব্যক্তি থাকার কথা না, বা অপরাধী থাকতে পারেন। তাহলে পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি আসামি বা অপরাধীর যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট মৃত্যুর কারণ সম্পর্কে, অর্থাৎ মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে একটি সুরতহাল রিপোর্ট তৈরি করবেন।
তাহলে কে তৈরি করবেন? একজন ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট। পুলিশ অফিসারের তদন্ত ছাড়াও ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন এবং সাক্ষ্য প্রমাণ লিপিবদ্ধ করবেন। এখন পুলিশ অফিসারের হেফাজতে যখন কোনো ব্যক্তি বা অপরাধী কোনো আসামির মৃত্যু ঘটবে, তখন কি করবেন? পুলিশ অফিসারও ওই ব্যক্তির শ্রোথাল রিপোর্ট তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে অনুসন্ধান তদন্ত করতে পারবেন। এছাড়াও পুলিশ অফিসার ছাড়াও ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন, ম্যাজিস্ট্রেট শ্রোথাল রিপোর্ট প্রস্তুত করবেন, ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণ লিপিবদ্ধ করবেন। ধারা 176-1, ধারা 176-1, ধারা 176-2, ধারা 176-2। যে লাশ যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, ম্যাজিস্ট্রেট যদি মৃত্যুর কারণ জানার জন্য লাশ পরীক্ষা করা প্রয়োজন মনে করেন, তাহলে লাশটি কবর থেকে তুলে পরীক্ষা করতে পারেন। তাহলে লাশটি কবর থেকে তুলে পরীক্ষা করতে পারেন। অর্থাৎ কোনো লাশ যদি একবার দাফন কাফন করা হয়, একবার যদি দাফন কাফন করে কবরস্থ করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন ওই লাশের মৃত্যুর কারণ সম্পর্কে জানার প্রয়োজন আছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? ওই কবরস্থ করা লাশ তিনি উঠাইতে পারেন, উঠায়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, করার মাধ্যমে তিনি লাশের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারেন। ধারা 176-2। তাহলে ম্যাজিস্ট্রেট কোন কোন ক্ষেত্রে ইনকোয়ারি বা অনুসন্ধান করতে পারেন? ম্যাজিস্ট্রেট মৃত্যুর কারণ জানার জন্য কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান বা ইনকোয়ারি করতে পারেন? ধারা 176-1 বলা হয়েছে, যদি পুলিশ অফিসারের হেফাজতে কোনো অপরাধী ব্যক্তি বা কোনো আসামির বা কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটে, সেই মৃত্যুর কারণ জানার জন্য পুলিশ অফিসার অনুসন্ধান করতে পারেন, শ্রোথাল রিপোর্ট প্রস্তুত করতে পারেন, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে পারেন, তল্লাশি তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 176-1। আর ধারা 176 দিয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটার পর ওই ব্যক্তিকে যদি কবরস্থ করা হয়, তাহলে সেই কবরস্থ ব্যক্তির মৃত্যুর কারণ জানার জন্য ম্যাজিস্ট্রেট ওই লাশ কবর থেকে উঠিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। কি জন্য করতে পারেন? মৃত্যুর কারণ জানার জন্য পরীক্ষা করতে পারেন। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 176, পিআরবি 299, 300 বিধি, পিআরবি 299 ও 300 বিধি। পিআরবি 299-তে বলা হয়েছে, অস্বাভাবিক ও সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে প্রাথমিক তথ্য পেশ করতে হবে। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 176। ধারা 176-এ বলা হয়েছে, কবর থেকে লাশ উঠানো যায় এবং সেই সাথে কি করা যায়? পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, সেই মৃত্যুর কারণ জানার জন্য ম্যাজিস্ট্রেট শ্রোথাল রিপোর্ট প্রস্তুত করতে পারেন, ম্যাজিস্ট্রেট ওই বিষয়ে অনুসন্ধান করতে পারেন বা ইনকোয়ারি করতে পারেন এবং সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে পারেন। ধারা 176 আর পিআরবি 302-এর খ বিধি, পিআরবি 302-এর খ বিধি। আর যেটা পিআরবি 299 সেটা ছিল ধারা 174। ধারা 174 অর্থাৎ 174 ধারায় বলা হয়েছে, অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যু, অস্বাভাবিক অথবা সন্দেহজনক মৃত্যু। আর ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য যে অনুসন্ধান বা ইনকোয়ারি করা হয়, তা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 176-এর 1, পিআরবি 302-এর খ বিধি, পিআরবি 302-এর খ বিধি। পিআরবি 302-এর খ বিধিতে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। কি বিষয়? যদি পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি মারা যায় এবং সেই মৃত্যু সম্পর্কে তিনি যদি সংবাদপ্রাপ্ত হন, কে সংবাদপ্রাপ্ত হন? ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট কোনো প্রকার বিলম্ব না করে ফৌজদারি কার্যবিধি আইনের 174 ধারা অনুসারে তিনি নিজে তদন্ত শুরু থেকে বিরত থাকবেন না। কে বিরত থাকবেন না? ম্যাজিস্ট্রেট। যদি সম্ভব হয় সংবাদ টেলিগ্রামের মাধ্যমে পুলিশ সুপারকে জানাতে হবে, যদি তা না হয় তবে প্রাপ্ত দ্রুততম যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জানাতে হবে। কাকে জানাতে হবে?
ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। ধারা 176-1 পিআরবি 302 খ বিধি, পিআরবি 302 খ বিধি। আর ফৌজদারি কার্যবিধি আইনের 176-2 বলা হয়েছে, যে লাশ ইতিমধ্যে কবরস্থ করা হয়েছে, অর্থাৎ যে লাশ ইতিমধ্যে দাফন কাফন সম্পন্ন করা হয়েছে, মাটি দেওয়া হয়ে গেছে, সেই লাশ ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মৃত্যুর কারণ জানার জন্য সেই লাশ পরীক্ষা করা প্রয়োজন বা পরীক্ষা করে নিরীক্ষা করে দেখা প্রয়োজন, তাহলে লাশ কবর থেকে উত্তোলন করে বা কবর থেকে উঠিয়ে সেই লাশের পরীক্ষা করার ব্যবস্থা করতে পারেন। ধারা 176-2 পিআরবি 303 বিধি, পিআরবি 303 বিধি। অর্থাৎ অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এই বিষয়ে সাক্ষ্য প্রমাণ যত বেশি সম্ভব সংগ্রহ করা প্রয়োজন, তাহলে তিনি ওই কবর থেকে লাশ উঠিয়ে কি করতে পারেন, কবর থেকে লাশ উঠিয়ে সেই লাশের পরীক্ষা করতে পারেন। ধারা 176-2 পিআরবি 303 বিধি, পিআরবি 303 বিধি। ধারা 176 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা হয়? বুঝি স্যার। ধারা 176, বুঝি স্যার, সমস্যা নেই কোনো। তাহলে নতুন ধারায় যাব। ধারা 177, অনুসন্ধান ও বিচারের স্থান। অনুসন্ধান বা বিচারের স্থান। অপরাধ যে আদালতের স্থানীয় সীমার মধ্যে হবে, অনুসন্ধান ও বিচার সে আদালতে হবে। অর্থাৎ যদি কোনো অপরাধ আপনার পাবনা সদর থানায় হয় অথবা সিরাজগঞ্জ সদর থানার আন্ডারে হয়, তাহলে সেই অপরাধের বিচার পাবনা সদর থানা অথবা সিরাজগঞ্জ সদর থানার যে ম্যাজিস্ট্রেট থাকবেন, এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেটের আদালতে সেই অপরাধের অনুসন্ধান এবং বিচার কার্যক্রম হবে। এখন অপরাধ হয়েছে পাবনায়, সেই অপরাধের বিচার সিরাজগঞ্জ করা যাবে না। কারণ অপরাধটা যেখানে সংগঠিত হবে, অপরাধটা যেখানে সংগঠিত হবে অথবা যে স্থানে সংগঠিত হবে, সেই স্থানের এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট সেই অপরাধের অনুসন্ধান করতে পারবেন এবং অনুসন্ধান বা তদন্ত করার জন্য অপরকে নির্দেশ দিতে পারবেন। সেই সাথে সেই ম্যাজিস্ট্রেট সেই অপরাধের বিচার করতে পারবেন। ধারা 177, ধারা 177। আপনারা অবশ্যই একটা জিনিস জানেন বা অবগত আছেন, কোর্টে যে কথাটা বলছিলাম, আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রত্যেকটা
জেলায় যে কোর্ট গুলো আছে প্রত্যেকটা কোর্টের ভিতরে থানা ওয়াইজ ভাগ করা আছে, থানা ভাগ করা আছে, এবং প্রত্যেকটা থানার মামলার কার্যক্রম সম্পন্ন করার জন্য কোর্টে প্রত্যেকটি থানার জিআরও ভাগ করা আছে। কোর্টে জিআরও গুলা ভাগ করা আছে যারা বিভিন্ন মামলার কার্যক্রম সম্পাদন করে থাকেন, বিভিন্ন মামলার কার্যক্রম গুলা যারা দেখে থাকেন। তাহলে কি কি করা আছে? থানা এলাকা ভাগ করা আছে, যে এই থানার জন্য